নমস্কার, দেখছেন নিউজ লাইভ বাংলায় সাফ কথা এবং আজ আমাদের সাফ কথার বিষয়বস্তু হচ্ছে টিম জ্ঞানেশের অগ্নি পরীক্ষা। অর্থাৎ বাংলায় রয়েছে 48 ঘন্টা পর দ্বিতীয় দফার নির্বাচন এবং কতটা সফল হতে পারে টিম জ্ঞানেশ তা নিয়ে আমরা আজ আলোচনা করব। আজ যেহেতু বাংলায় দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন ছিল আর শেষ দিনের প্রচারে একেবারে ঝড় তুলেছে সব রাজনৈতিক দল। একদিকে মোদি শাহের একাধিক সভা, অন্যদিকে জনসংযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচার সারেন বাম ও কংগ্রেস প্রার্থীরাও। এদিকে ভোটের মাত্র 2 দিন আগে আবারও কিন্তু দেখা যায় উত্তপ্ত হয়ে ওঠে বাংলার জগদ্দল। তৃণমূল বিজেপির সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চূড়ান্ত পর্বের প্রচারের একেবারে শেষ দিনে রাজ্যে ঝড়ো ব্যাটিং করলো বিজেপি নেতৃত্বরাও। ব্যারাকপুর থেকে হুগলি সর্বত্রই সুর চড়ালেন হেভিওয়েট পদ্ম নেতারা এবং উত্তর 24 পরগনার জগদ্দলে নিজের শেষ নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন যে 4 মে ফলাফল ঘোষণার পর তিনি নিজে বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আবারও বাংলায় আসবেন। অন্যদিকে ভোটের একেবারে শেষ প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত সেতু থেকে পদযাত্রা করেন। আর হাতে যেহেতু মাত্র একদিন বাকি রয়েছে, 29শে এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোট, তার আগে আজ সোমবার বাংলায় আমরা দেখেছি ব্যাপক প্রচারের ছবি। সেই ছবিগুলো যদি আমরা দেখাই, যেহেতু আজ বিকেল 5টা অবধি ছিল নির্বাচনী প্রচারের শেষ সময়, শেষ নির্ঘণ্ট। জগদ্দলের পর মোদীর সিকিম সফরের ছবিও দেখাবো। গ্যাংটকে মোদীর রোড শো অনুষ্ঠিত হয়, যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে যাদবপুর 8B থেকে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা করেন। অর্থাৎ বলা যেতে পারে যে সব মিলিয়ে প্রচারের শেষ দিন একেবারে জমে ওঠে বাংলার নির্বাচনী মহারণ। আগামী 48 ঘন্টা একেবারে সাইলেন্ট পিরিয়ড থাকছে। তবে বাংলায় এই মুহূর্তে কিরকম রয়েছে গোটা পরিস্থিতি, কিরকম সামাল দিচ্ছে বাংলার পুলিশ, কেন্দ্র বাহিনী এবং টিম জ্ঞানেশ অর্থাৎ ইলেকশন কমিশনার কেমনটা পদক্ষেপ নিচ্ছেন সেদিকে আমরা নজর রাখবো। আমরা আলোচনায় চলে যাবো এবার সরাসরি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অতিথিরা। পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক প্রাণতোষ রায় রয়েছেন। প্রাণতোষ দা, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক পার্থ মেজ। পার্থবাবু, আপনাকেও স্বাগত নিউজ লাইভ বাংলার সাফ কথায়। আমরা আসবো, প্রত্যেক প্রান্তে যাব, অনলাইন যোগী যারা যুক্ত হবেন এক এক করে আমি প্রত্যেকের কাছে যাব। তবে প্রথমেই আসছি আমি প্রাণতোষ দার কাছে। আমরা আগেও আলোচনা করেছিলাম প্রাণতোষ বাবু প্রথম দফার নির্বাচনের একেবারে প্রাককালে, যেখানে আমরা দেখেছি যে বাংলা কিন্তু ইতিমধ্যে রেকর্ড শতাংশ ভোট, সর্বকালীন ভোট তারা করতে পেরেছে। 93% ভোট কম কথা নয়, মুখের কথা নয়। তামিলনাড়ু দেখি, অসম দেখি, প্রত্যেকটি রাজ্যকে ইতিমধ্যে বাংলা ছাড়িয়ে ফেলেছে। তো যদি নজর রাখি আরো 48 ঘন্টা পর দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, কি মনে হয় কত শতাংশ ভোট পড়তে পারে? নমস্কার, নিউজ লাইভ বাংলার সমস্ত শ্রোতা কার্যকর্তা সকলকে আমার নমস্কার। পশ্চিমবঙ্গের নির্বাচনের এক অভূতপূর্ব ঘটনা, যা স্বাধীনতোত্তর যত নির্বাচন হইল সারা ভারতবর্ষে যা নির্বাচন, তার ভিতরে ঐতিহাসিক এবং অবিস্মরণীয়। এই জন্য বলবো যে আমরা কল্পনাই করতে পারি নাই যে আপনাদের চ্যানেল বলতেন জ্ঞানেশের টিম, আমি শব্দটাকে ভালো পাই নাই। আপনারা গণেশ কুমার, ওনাকে সম্মান দিয়ে কথা বলুন। ভারতবর্ষের নির্বাচন কমিশনার ইজিকুয়াল টু উনি আজকের দিনে ইলেকশন কমিশন, যে আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যে সম্মান, জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনারের একই সম্মান। এদিকে আপনারা ভাষাটা এটা শুদ্ধ করুন। আমি আমার প্রতিবাদ আমি জানাই। জ্ঞানেশের বলছি আমরা না, আমি প্রতিবার শুনছি আমি, এবং সকল দুপুর থেকে আমি শুনতেছি জ্ঞানেশের টিম জ্ঞানেশ, এটা অপমানজনক শব্দ, ঠিক না। কারণ ওনার সম্মানটা ভারতবর্ষের নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার। আপনি আবার রিপিট করান আপনারটা। বোঝাই যাচ্ছে জ্ঞানেশ কুমার বলতে এখানে নির্বাচন কমিশনার কুমার শব্দটা আপনারা বলেন নাই, এর জন্য আমি প্রতিবাদ জানাইলাম। যা হোক, জ্ঞানেশ কুমার বলবেন। তো জ্ঞানেশ কুমারের যে চেষ্টায়, যেটা টিএন সেশনের সময় আমরা দেখছি ইলেকশন কমিশনার এবং বিভিন্ন জনকে দেখছি, কিন্তু এইভাবে খুব সুচারুরূপে গণতন্ত্রের যে সবচেয়ে মুখ্য জিনিস, যেটা গণতন্ত্র, যে যার ভিত্তির উপরে থাকে ভারতবর্ষের শুধু গণতন্ত্র নয়, ভারতের সংবিধান যার উপরে নির্বাচন করে, সেটা হইল নির্বাচন। ভারতের সংবিধানের মুখ্য
যেটা হলো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা আইন সভায় যাবে, আইন তৈরি করবে, আইন রক্ষা করবে, আইনকে বাড়াবে, দেশের উন্নতির জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করবে, এটসেট্রা ইত্যাদি ইত্যাদি। তো অতএব নির্বাচন কমিশন ভারতের এই সংবিধানে থেকে, সংবিধানের গণ্ডির ভিতরে থেকে কি কি করতে পারে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চেয়েছে, টিএমসি বা মমতা বাহিনী বারবার চাইছিল যে যাতে রাষ্ট্রপতি শাসন হয়। এই রাষ্ট্রপতি শাসনের জন্য আপ্রাণ চেষ্টা করছে তারা। আজকের দিনেও ওরা সুপ্রিম কোর্টে, মানে প্রত্যেক দিন সুপ্রিম কোর্টে, মানে কলকাতা টু দিল্লি সুপ্রিম কোর্ট, কলকাতা টু দিল্লি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। তো ওরা সংবিধানের কতটুকু কি মানে জানি না, কিন্তু ভারতের সংবিধানে থাকার পরে যত নিয়ম কানুন করে, যত টাইট করা যায়, যত নাট বল্টু ঢিলা সবকে টাইট করা যায়, সেটা এবার মাননীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দেখাইল, যার ফলে এই অভাবনীয় নির্বাচন অনুষ্ঠিত হইল পশ্চিমবঙ্গে, এবং মৃত্যুহীনভাবে, যা গত 55 বছর যাবৎ, যা 55-60 বছর যাবৎ যেটা হয় নাই, সেইটা সিদ্ধার্থ রায়ের সময় থেকে মৃত্যু হয় ইলেকশনের সময়, তারপর থেকে আমি এখন বললাম যে প্রায় 60-65 বছর যাবৎ নির্বাচন, 60 বছর যাবৎ যে ইলেকশন হইতেছে, যেখানে মৃত্যু ইলেকশনের সময় মৃত্যু হবেই হবে। সেই আমরা জঙ্গলরাজ বলতাম বিহারকে, ছোটবেলা থেকে আমরা জঙ্গলরাজ মানে বিহারের, কোনো আইন চলে না, কিছু চলে না, শিক্ষা দীক্ষা সব থেকে মানে ফতুয়া, যে ফতুয়া প্রদেশ বলা হইতো। হ্যাঁ, তো ওই বিহার আজকে কত উপরে উঠছে, কিন্তু পশ্চিমবঙ্গ তার অপোজিট, সমস্ত বদনাম, যে শ্রেষ্ঠ সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা, শিক্ষা দীক্ষা, চিকিৎসা, শিল্প, সবকিছু যে শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ ছিল, শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ, নেতাজি সুভাষচন্দ্রের পশ্চিমবঙ্গ, স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গ, বঙ্কিমচন্দ্রের পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ আমরা দেখতে পাই নাই। এই তৃণমূলের আমলে সবচেয়ে রসাতলে গেছে। সেই তৃণমূলের আমলে রসাতলের থেকে যে গণেশ কুমার এত সুন্দরভাবে এটাকে তুলে নিয়ে আসলো, তার জন্য অশেষ ধন্যবাদ আমি নিউজ ল্যাব বাংলার তরফ থেকে এবং সারা আসামবাসীর তরফ থেকে আমি গণেশ কুমারকে ধন্যবাদ জানাবো। আপনার কাছে আসবো, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইন যোগে যুক্ত হয়েছেন ডেরোজিও কলেজের অধ্যাপক ডক্টর সৈকত মণ্ডল। সৈকত স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। আমি আপনার কাছে আসবো, তবে এবার আমি পার্থদার কাছে যাই। আপনি কি মনে করেন, যেমনটা প্রণতোষ দা বলছেন, যে যদি বিহারের দিকে তাকাই, সেই জঙ্গল রাজ্যের যে নীতি ছিল একসময়, যাকে একেবারে তোয়াক্কা করে আমরা দেখেছি যে গত বছর যে ফলাফল হলো, সেই ফলাফল একেবারে রেকর্ড মাপের ফলাফল, এবং কংগ্রেস রীতিমতো ধুল্লিস্বাদ হয়ে গিয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে যদি বাংলার দিকে দেখি, 93% ভোট পড়েছে প্রথম দফায়, তাহলে আগামীতে অর্থাৎ দ্বিতীয় দফার ভোট রয়েছে 48 ঘন্টা পরে। কি মনে হয় কেমন পরিচালনা করতে চলেছে বাংলার সরকার, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী? 2011 সালে যখন নির্বাচন হয়েছিল, যখন প্রথমবারের জন্য মমতা ব্যানার্জি দিদি যখন শাসনে এসেছিলেন, তখনও দেখা গিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে পশ্চিমবঙ্গের জনতা বের হয়ে এসেছিল ভোটদান করার জন্য। সেই সামঞ্জস্য রেখে এখনো যদি দেখা যায়, স্বতঃস্ফূর্তভাবে জনতা বেরিয়ে এসেছে ভোটদান করার জন্য, এটাতে স্পষ্টভাবে বোঝা যায় একটা পরিবর্তনের ইঙ্গিত বহন করে। যখন যখন জনতা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে, তখন কিন্তু একটা পরিবর্তনের, যদি আমরা হিস্ট্রিটা চেক করি, যদি ইতিহাসটা দেখি পশ্চিম বেঙ্গলের বা সমগ্র ভারতবর্ষের, তখনই দেখা যায় যখন স্বতঃস্ফূর্তভাবে ভোটদান হয়, তখন একটা পরিবর্তনের ইঙ্গিত বহন করে। আর পশ্চিম বেঙ্গলে যে পরিবর্তন হতে চলেছে বা হতে পারে, সেটা কিন্তু 90% হতে পারে কিন্তু পরিবর্তন, কারণ যে হারে ভোট হচ্ছে 93%, ইট ইজ নট এ জোক এট অল। এটা একটা সাধারণ কথা না। এত মানুষের ভোটদান যে করতে এসেছে, নিশ্চয় সেখানকার জনগণ কিছু ভেবেছে, কিছু একটা বিশেষ কিছু একটা কথা ওদের মনে এসেছে যে স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করতে এসেছে, অন্যথা কিন্তু সেই ধরনের দেখা যায় না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, বর্তমান যে যুব প্রজন্ম যে এসেছে, যুব প্রজন্মর যেটা চিন্তাধারা, সেটা কিন্তু কোনো মতে মানে একটা ডেভেলপমেন্টের উপর বেশি গুরুত্ব দেয়। যুব প্রজন্ম বিশেষত ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দেয়। যেই সমস্ত কাজে কর্মে ডেভেলপমেন্ট হতে পারে, সেই সমস্ত জিনিসকেই সমর্থন করা হয়। এমনকি মোদিজি যখন 2014 সালে সরকার গঠন করেছিলেন, তখনও কিন্তু জনতা স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করতে এসেছিলেন। যুব প্রজন্ম এবং মহিলা
মানে সমপর্যায়ে গিয়ে ভোটদান করে যে পরিবর্তন একটা জোয়ার এসেছিল ভারতবর্ষের রাজনীতিতে, সেটা কিন্তু আমরা সবাই দেখেছিলাম। একদম। সেই সামঞ্জস্য রেখে কিন্তু এবার পশ্চিমবঙ্গেও কিন্তু সেই ধরনের একটা বাতাবরণ দেখতে পাওয়া গেছে। আর দ্বিতীয় পর্যায়েও কিন্তু নিশ্চয়ই সেই ধরনের একটা বাতাবরণ দেখতে পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে পশ্চিমবঙ্গ তো একটা রাজ্য, তো একটা পোর্শন যদি এইভাবে ভোট দিয়েছে তো আরেকটা পোর্শনও নিশ্চয়ই দেবে। তো পৃথক পৃথক তো না, কারণ সরকার যে চলছিল সমগ্র পশ্চিমবঙ্গে একটাই সরকার চলতেছিল, রাজ্য সরকার। তো যদি দেখতে পাই এক দফায় যদি 93% হয়েছে, সামঞ্জস্য রেখে দ্বিতীয় দফায় মিনিমাম 90% ভোট হবে, এটা একটা সমীক্ষার থেকে বলা যেতে পারে। বেশ 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 আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেত্রী শ্যামলী সরকার যুক্ত হয়েছেন। শ্যামলীদি, আপনাকেও স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। আমি আসছি আপনার কাছেই, যেহেতু আমরা আলোচনা করছিলাম, রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটা বললেন যে 2011 সালেও দেখেছি আমরা রেকর্ড পরিমাণের ভোট হয়েছে, সকলেই আম জনগণ একেবারে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছেন, ভোটদান করেছেন, এবং এবছরও রেকর্ড পরিমাণের ভোট, প্রথম দফায় 93%। মানে এটা কিন্তু বলার রাখে না যে প্রত্যেকটি রাজ্যের যে সমীক্ষা তাকে ছাড়িয়ে গেছে বাংলা। তো সেক্ষেত্রে কি মনে হয় যে অ্যান্টি এস্টাবলিশ না থাকলে কি এত মানুষ এইভাবে বেরিয়ে আসতে পারে? আর আগামীতে 48 ঘন্টা পরেই দ্বিতীয় দফার ভোট রয়েছে, কতটা পার্সেন্টেজ ছুতে পারে এই ভোট গণনার পার্সেন্টেজ? শ্যামলীদি, এই যে আমাদের 2025-এ যে এসআইআর 2025-এ যে এসআইআর, সেই এসআইআর এর ফলে মানুষের মনে একটা চিন্তা তৈরি হয়েছে। যেমন ধরুন, যত মানুষের নাম ডিলিট হয়ে গেছে তাদের একটা চিন্তা আছে যে তারা ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। আবার অনেক মানুষের ধারণা হয়েছে যে এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এসআইআর এ তাদের নাম উঠেছে। এটা খুব ভালো একটা দিক যে 93% ভোট হয়েছে বাংলায়, এবং আগামী দিনে দ্বিতীয় দফা ভোটে আশা করি আরো বেশি ভোট হবে। বাংলার মানুষ তাদের রায় দেবে, এটা একটা ভালো কথা। তো গণতন্ত্রের মাধ্যমে তাদের রায় দেবে, এবং সেই রায়টা তারা তাদের বিচার বিবেচনা করে দেবে। কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদীর কথা এখানে টেনে এনে যিনি বললেন, নরেন্দ্র মোদীকে দেখে কেউ ভোট দেবে না। যারা এই যে ভোটের সংখ্যা যেটা বেড়েছে সেটা বেড়েছে এবং বাংলা বিরোধী যারা তাদের বিপক্ষে ভোট বেড়েছে। মানুষ বুঝেছে যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, যদি এই বাংলায় আসে তাহলে তাদের বাংলা বিরোধী কথাবার্তা বা বাংলা বিরোধী তার এই প্রতিরোধ করার জন্য মানুষ ভোট দিয়েছে গণতান্ত্রিকভাবে। বেশ বেশ আমি এই প্রসঙ্গেই যাই। সৈকত স্যার আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর সৈকত মণ্ডল। সৈকত স্যার, আপনি কি মনে করেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, যেখানে বলা হচ্ছে যে যেমনটা শ্যামলীদি বললেন যে 2025 সালে যে এসআইআর অনেকের নাম বাদ গেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকে ভয়ে জানেন যেন নিজেদের নামটা উঠুক, এবার আগামীতে যেন সমস্যা না হোক, সেই ভয়ে কি এভাবে স্বতঃস্ফূর্তভাবে বা বিভিন্ন যারা বহিরাজ্যে থাকেন, কর্মসূত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, তারা এসছেন ভোট দিতে? আর যদি আগামীতে যদি বাংলায় যদি বিজেপি সরকার ফেরে, তাহলে সেই সরকার কি মানে বলা যেতে পারে বাংলা বিরোধী? আপনি কি মনে করেন? না, প্রথমে আমি প্রাণতোষ বাবুর সাথে একেবারেই মত মিলিয়ে প্রতিবাদ করতে। বলুন, ওনার অডিওটা দেবে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। যদি আপনাদের চ্যানেলে এরকম ভাবে প্রকাশিত খবর প্রকাশ হয় যে জ্ঞানেশ বাহিনী বা জ্ঞানেশ টিম, এটা সত্যি তো নির্বাচন কমিশন ভারতবর্ষের একটি সম্পূর্ণ স্বশাসিত সুবৃহৎ কমিশন, তার মাথায় যিনি বসে আছেন তাকে জ্ঞানেশ টিম বলাটা, আমি এর প্রাণতোষ বাবুর সাথে একমত, আমি প্রতিবাদ করছি। ঠিক সেরকম ভাবেই প্রতিবাদ করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যখন বঙ্কিম দা বলা হয়, ঠিক একই সাথে প্রতিবাদ করছি জ্ঞানেশ কুমারজির প্রতিবাদ করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রাণতোষ বাবু কথা বলতে গিয়ে বললেন, মমতা বাহিনী বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, কলকাতা থেকে মুম্বাই সুপ্রিম কোর্টে, দিল্লি সুপ্রিম কোর্টে যায়। তাহলে জ্ঞানেশ বা টিম বলে যদি আপনারা অন্যায় করেন, আমি জানি না প্রাণতোষ বাবু মমতা বাহিনী বলে কি বলতে চাইলেন।
ঠিক আছে, এটা উনি বললেন বলে আমি বললাম। এবার আপনার আজকের যে ইস্যু, সেখানে আমার বক্তব্য, দেখুন গতবার অর্থাৎ 2021 সালের যে ভোট হয়েছিল, সেখানে যে পোল হয়েছিল, সেই পোলের যে ভোটার সংখ্যা ছিল তার 10 থেকে 12% এবারে বাদ গেছে। কিছু ডিলিট হয়েছে, কিছু এখনো সাব ডিভিশনাল আছে, যেগুলো ট্রাইব্যুনালে গেছে, সেগুলো ভবিষ্যতে দেখা যাবে আসবে কি আসবে না, কিন্তু মোটের উপরে কথা হচ্ছে 10 থেকে 12% কমে গেছে। অর্থাৎ গতবার 100 জনের মধ্যে যদি 80 জন ভোট দেন, সেটা যদি 80% হয়, তাহলে এবারে 90 জন, 10 জন বাদ গেলে, 100 জনের মধ্যে 10%, 10 জন বাদ গেলে যদি 90 জন ভোটার থাকে এবং 80 জন ভোট দেন, তাহলে সেটা 72% হয়। একদম। যেহেতু ভোট কমেছে, সংখ্যা কমেছে, সেহেতু পার্সেন্টেজ এই জায়গায় গেছে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে, আমি দেখেছি বা রাজ্যের বাইরেও যারা আছেন, বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে এসছেন। তারা একটা শ্রেণী, সমাজের বিভিন্ন স্তর আছে, বিভিন্ন মেধার মানুষ আছে। আমি দেখছি উচ্চ মেধার মানুষগুলোর মধ্যেও একটা ন্যারেটিভ ঢুকেছে যে এবারের ভোটে যদি ভোট না দিই, তাহলে আমাকে আবার লাইনে দাঁড় করাবে, আমাকে ওই এসআইআর এর লাইনে দাঁড় করাবে, আমার আবার ভোটার প্রমাণ করার জন্য লাইনে দাঁড় করাবে। সাধারণ মানুষ থেকে সমাজের একটু অভিজাত বা শিক্ষিত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা ধারণা তৈরি হয়েছে, এই ভোটটি যদি না দিতে যাই তাহলে আমার আবার লাইনে দাঁড় করতে করাবে ওরা, আমাকে ভোটার হিসাবে বা নাগরিক হিসাবে প্রমাণ করার জন্য। এমনকি আপনি জানেন কিনা জানি না, আমাদের পশ্চিমবঙ্গে একটি হোয়াটসঅ্যাপে ঘুরছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যে বিএলও এতদিন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে ভোটার স্লিপ দিয়ে আসতো, যে ভোটার স্লিপের মাধ্যমে আমি ভোট কেন্দ্রে গিয়ে বলতাম আমার নাম্বার এত, আমার ওয়ার্ড নাম্বার এত এবং আমার সিরিয়াল নাম্বার এত, যেটা প্রিসাইডিং অফিসার দেখতেন এবং টিক মারতেন। এবারে ইলেকশন কমিশনার সিদ্ধান্ত নিয়েছে এটা কোনো দল, রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে দেবে না, এটা বিএলও দেবে। এখানে প্রচার হচ্ছে বিএলও যে স্লিপটা দিয়ে যাচ্ছে, ওই স্লিপটা সংরক্ষণ করে রাখতে হবে, জেরক্স করে রাখতে হবে, ওটাও ভবিষ্যতে দেখতে চাইবে। এটা কিন্তু এখানে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এর কোনো, এটা একদম ফেক। কেননা হতে পারে না যে ওই স্লিপটা শুধুমাত্র আমার ওই লিস্টে নাম কোথায়, তা বিভিন্ন দলের এজেন্টরা যে বসে আছেন তারা সেই লিস্টের নামটা দেখে কাটবেন আমি ভোট দিয়েছি, যাতে করে আমার নামটা আবার না ব্যবহার হয়, এবং প্রিসাইডিং অফিসারও কাটবেন। এই জন্যই স্লিপটা দেওয়া। যদি 1000 জন ভোট দিতে যায় কোনো কেন্দ্রে, কেউ কারো সিরিয়াল নাম্বার বলতে পারছে না, নাম বলছে, তাহলে খুঁজতে 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 6টা পর্যন্ত ভোট দেওয়ার, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, সে তো রাত কাভার হয়ে যাবে। কিন্তু এরকম একটা প্রচার হচ্ছে যে ওটা রাখতে হবে। অর্থাৎ মানুষ কত ভীত সন্ত্রস্ত, এই ভীত সন্ত্রস্ত মানুষ যারা আমাদের একটা বাণিজ্যিক বিরতিতে দিতে হবে। সৈকত স্যার, আমরা একটা ছোট্ট বিরতি নিই, বিরতির পর আবার আলোচনায় ফিরে আসছি। সকলেই সঙ্গে থাকেন, দেখতে থাকেন সাফ কথা। ফিরছি বিরতির পর। ফিরলাম বিরতির পর, দেখছেন সাফ কথা। যেহেতু আজ দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন ছিল এবং শেষ দিনের প্রচারে একেবারে ঝড় তুলতে দেখা যায় সব রাজনৈতিক দলকে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক সভা করেন, অন্যদিকে জনসংযোগ করতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। যদি তাকাই বামের দিকে বা কংগ্রেস প্রার্থীরা, তারাও কিন্তু পিছিয়ে ছিলেন না। ভোটের 2 দিন আগে আমরা দেখেছি উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল, এবং অন্যদিকে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে দফায় দফায় উত্তেজনাও ছড়িয়ে পড়ে। চূড়ান্ত পর্বের প্রচারের শেষ দিনে রাজ্যে একেবারে ঝড়ো ব্যাটিং করে বিজেপি নেতৃত্ব। আমরা যাব আলোচনা, আবারও ফিরে যাব যারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রত্যেকের সঙ্গে আবারও আমরা পরিচয় করাবো, যেখানে আমাদের সঙ্গে স্টুডিওতে প্রাণতোষ বাবু রয়েছেন, পার্থদা রয়েছেন, এবং একই সঙ্গে ডক্টর সৈকত মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। তার পাশাপাশি তৃণমূল নেত্রী শ্যামলী সরকারও রয়েছেন, এবং এই মুহূর্তে বিজেপির তরফ থেকে এবং বলতে হবে প্রাক্তন সেনাকর্তা বিজেপি নেতা মোহন রাও আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। মোহন বাবু, স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। শোনা যাচ্ছে? একদমই তাই। আমরা আলোচনা করছিলাম বিরতির আগে, এবং প্রত্যেকে এক এক ধরনের মতামত করছেন। তবে প্রথম প্রশ্নটা আমার আপনার কাছে একই থাকছে, যে প্রথম দফায় 93% ভোট এবং 48 ঘন্টা পরই রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। কি মনে করেন, কতটা টার্গেট ছুঁতে চলেছে বাংলা এবার? নমস্কার। বলুন।
বলছিলাম শুভ সন্ধ্যা নিউজ লাইভ সমস্ত দর্শক দীর্ঘকে। এবং যেটা ফার্স্ট ফেজে যে ইলেকশনটা হয়েছে, হুম এই ইলেকশন বেসিক্যালি অ্যান্টি ইনকামবেন্সি প্লাস যারা এসআইআর এ যাদের নাম নথিবদ্ধ হয়েছে এবং যারা দীর্ঘদিন মানে নিজেকে সেই ইলেকটোরাল প্রসেসের মধ্যে থেকে নিয়ে গেছে, তারা মিলিয়ে মিশিয়ে, যেহেতু শান্তিপূর্ণভাবে প্রথম দফায় ইলেকশন হয়েছে, হুম কোনো মারা পিটি ধমক চমক, বুথ জ্যাম, বুথ লুটিং বা রাস্তার মধ্যে বোমা ফাটানো বা বাড়ির মধ্যে গিয়ে ধমকি চমকি দেওয়া, এই সমস্ত রকমের যত কিছু আগে তৃণমূল কংগ্রেস করত এবং তার আগে সিপিএমও করেছে, তো সেইগুলো আমরা দেখেছি যে প্রথম দফায় সেটা নেই। মানে আজ পর্যন্ত আমরা যতটুকু ইতিহাসের মধ্যে দেখেছি, শ্রেষ্ঠ মানে ইলেকশন বলতে পারি পশ্চিমবাংলার বুকে। হুম কেন কি এত সুন্দরভাবে এবং শান্তিভাবে কোনোদিনও পশ্চিমবাংলায় নির্বাচন হয়নি। বেশ আর বেশ এখানে দেখুন লড়াইটা বেসিক্যালি কিসের? হুম আপনার কাছে একটা রুটি আছে, সেই রুটিকে ছিঁড়ে খাওয়ার জন্য 100টা লোক আছে, এবং এর দুর্দশার পেছনে কারণ হচ্ছে গ্রস আনএমপ্লয়মেন্ট পশ্চিমবাংলার মধ্যে। হুম যদি আজকে পশ্চিমবাংলার মধ্যে এমপ্লয়মেন্ট থাকতো, তো কোনো দরকারই নেই যে একজনের ভোট কেড়ে নিয়ে একজনকে দিয়ে দেওয়া, একজনের অধিকার কেড়ে নিয়ে নিজে সে অধিকারটাকে ব্যবহার করা, এই জিনিসগুলো দরকারই পড়ে না। কেন আমরা দেখেছি তামিলনাড়ুর মতন একটা এত বড় রাজ্য, সেখানে সিঙ্গেল দফায় ভোট হয়েছে, কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, কোনো মার নেই, কোনো পিট নেই, আরামসে হয়ে গেছে। একদম আমরা আসামে দেখলাম, আসামেও এত আগে মানে অশান্ত মানে প্রদেশ ছিল, কিন্তু আজকে যে পরিস্থিতিটা বিগত 5 বছর ধরে আমরা যে এনডিএ সরকারকে দেখলাম, সেখানে যে কাজগুলো হয়েছে, হুম যার ফলে মানুষ নিজের কাজের মধ্যে এত ব্যস্ত যে তারা ইলেকট্রাল প্রসেসের মধ্যে গিয়ে একজনের ভোট কেড়ে নেব, একজনের ব্যালট বক্স কেড়ে নেব, এই জিনিসগুলো আসাম থেকেও শেষ হয়ে গেছে। কিন্তু বাংলায় যদি আমরা তাকাই, গতকালকে জগদ্দলের ঘটনা এবং তারপর আমরা দেখেছি যে একেবারে তৃণমূল নেত্রী তথা প্রার্থীর যে গাড়িতে কাজ ভাঙচুর করা হয়েছে, ইট পাটকেল ছোড়া হয়েছে, বা আমরা প্রথম দফায় যদি দেখি মুর্শিদাবাদের খবর, সেখানে আমরা দেখেছি যে একেবারে হুমায়ুন কবির এবং তৃণমূলের কর্মী সমর্থকরা, তাদের কর্মী সমর্থকরা জড়িয়ে পড়েন। পরবর্তীতে সেন্ট্রাল ফোর্স কিন্তু একেবারে উগ্র মেজাজে ছিল। কিন্তু যেহেতু আপনি একজন প্রাক্তন সেনাকর্তা, সে জায়গায় দাঁড়িয়ে এইবার যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, বলা যেতে পারে সর্বকালীন রেকর্ড, এত বৃহৎ মাপের কেন্দ্রীয় বাহিনী প্রায় 1 মাসের আগের থেকে কিন্তু টহল দিচ্ছে, কতটা তৎপর তারা, কিরকম দেখছেন আপনি গোটা বিষয়টা? দেখুন, আমি একটা কথা বলি, শুধুমাত্র এটাকে নির্বাচন পরিপ্রেক্ষিতে দেখবেন না, কারণ পশ্চিমবাংলা একটা বর্ডারিং স্টেট, যার বর্ডারে আমাদের একটা হোস্টাইল, একটা জিহাদি মেন্টালিটি কান্ট্রি, সেটা তার আমরা এক্সাম্পলও দেখেছি কদিন আগে, 1 বছর আগে যেখানে ঘটনা ঘটেছে, এবং আজকেও আমরা খবরে সেই জিনিসগুলো দেখছি, যেখানে হিন্দু মহিলাদের উপরে নির্যাতন, তার হত্যা, অনেক কিছু ঘটেছে। তো সেই যে জিহাদি মেন্টালিটি, যে বর্ডারিং ডিস্ট্রিক্টগুলো, সেগুলো পুরো গ্রাস করে বসে আছে, যার মধ্যে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, নদিয়া, বারাসাত, দক্ষিণ 24 পরগনা, তারপরে আপনার নর্থ 24 পরগনা। এই বিষয়ে আসি আমি আসবো শ্যামলীদি। যেমনটা মোহন রাও বলছেন যে গোটা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবাংলার কথা যদি বলি, এখানে জিহাদি মেন্টালিটি কোথাও গিয়ে একটা কাজ করে, আপনি কি মনে করেন? আসলে বিজেপি মানেই তো সাম্প্রদায়িক দল এবং রাজনীতি বিভেদের সৃষ্টিকারী। আপনি দেখবেন সবসময় ওদের মুখে দেখবেন কোনো উন্নয়নের কথা শুনবেন না। ওদের কয়েকটা প্রকল্প আছে। কি প্রকল্প আমি নামগুলো বলি। ওদের প্রকল্প হচ্ছে হিন্দু মুসলিম, ওদের প্রকল্প হচ্ছে জয় শ্রীরাম, আর ওদের প্রকল্প হচ্ছে ওই নারী বিদ্বেষী। এর বাইরে আপনি কিচ্ছু পাবেন না। আপনি জানেন এই যে আমাদের পশ্চিমবাংলায় আজকেও হয়েছে, একটা জয় বাংলা বললে বিজেপি নেতারা ভয় পেয়ে তৃণমূল কর্মীদের নামে এফআইআর করে দেয়। এর থেকে বিজেপিদের কাছে লজ্জার কিছু নেই, বরঞ্চ ওরা ভয় পেয়ে গেছে বাংলার মানুষকে। ওরা জানে
বাংলার মানুষ ওদেরকে রায় দেবে না। কারণ আজকে দেখবেন যখন বিজেপির র্যালি হয়, দেখবেন সামনে একটা বিশাল বড় গাড়ি, দিল্লি থেকে মানে ওই একটা হাওয়াই চটিকে এত ভয় পেয়ে গেছে, ওই একটা সাদা শাড়ি পরা নারীকে এত ভয় পেয়ে গেছে যে একটা সিএম পিএম থেকে শুরু করে দিল্লির সবাইকে বাংলায় টেনে এনেছে। ভালো কথা, তারা আসুক, তারা পরিযায়ী শ্রমিক, তারা বাংলায় পরিযায়ী আসুক। শ্রমিক। এই তো প্রধানমন্ত্রী নৌকা বিহার প্রধানমন্ত্রী করলেন। পরিযায়ী শ্রমিক, আমাদের গঙ্গায় নৌকা বিহার করলেন। আমাদের আবার বলতে দিন, রাষ্ট্রের গৃহমন্ত্রী নৌকা পরিযায়ী বিহার শ্রমিক। করলেন, সুন্দর করে নৌকা হ্যাঁ, বিহার করলেন। পরিযায়ী শ্রমিক অথচ- প্রধানমন্ত্রী। অথচ অন্য কোথাও এই পাবেন না। প্রধানমন্ত্রী বলছেন বাংলা সুরক্ষিত না, সেই প্রধানমন্ত্রী বাংলায় সুরক্ষিতভাবে গঙ্গায় নৌকা বিহার করলেন। প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে বাংলায় 10 টাকায় ঝালমুড়ি পাওয়া যায়, ঝালটা তার থেকেও লেগেছে কমে তৃণমূলের মা গায়ে। ক্যান্টিনের ভাত পাওয়া যায়। আর ঝালটা প্রধানমন্ত্রী লেগেছে নিজেই বলে তৃণমূলের দিচ্ছেন গায়ে। যে বাংলা উন্নতির দিক থেকে কতটা এগিয়ে। আরে আপনারা তো সাম্প্রদায়িক দল, আপনারা হিন্দু মুসলমান থেকে কি করেন বলুন না, আপনারা কি করেছেন মোহন বাংলার বাবু, জন্য? ওই সাম্প্রদায়িক আপনারা দল অধিকারের হিসেবে- টাকা শোনো, আটকে রেখেছেন। ওই যে ব্যাংক, বাংলার প্রতিটা কুয়ার ব্যাংক, প্রকল্পের টাকা কুয়ার আটকে ব্যাংক রেখেছেন। কুয়াতে থাকে, বাংলার আবাস যোজনা কুয়ার আটকে ব্যাংক রেখেছেন। কুয়াতেই আপনারা থাকে। একটা সাম্প্রদায়িক দল। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের দ্বারা কিছু হবে না। সেকুলার আমাদের মানুষ সম্প্রদায় আছে, আপনাদেরকে আমরা রায় সম্প্রদায়। বুঝিয়ে দেবে। আপনাদেরকে রায় দিয়ে আমরা বুঝিয়ে দেবে। হিন্দুত্বের জন্য- বাংলা থেকে আমরা ভারতীয় আপনাদের সম্প্রদায়। বিতাড়িত করে দেবে। দেখছি না। আমরা ভারতীয় সম্প্রদায়, আমরা সনাতনী সম্প্রদায়, আমাদের সম্প্রদায় আছে। আপনাদের থেকে আমরা এই ভারতীয় কথা শিখবো না। সম্প্রদায়, সনাতনী আমি শুনুন, সম্প্রদায়। আমি আমরা 2014 বাংলাদেশি সালে সম্প্রদায় না, হিন্দু। আমরা আমি বাংলাদেশি সম্প্রদায় না। 1984 সালের হিন্দু। কেন তাই পশ্চিমবাংলা, নতুন জয় করে পশ্চিমবাংলা বলবো না কেন? আমরা হিন্দুত্ব তোমরা শিখবো না। জয় পশ্চিমবাংলা বলো না কেন? আপনাদের লজ্জা তোমরা হওয়া উচিত। পশ্চিমবাংলা, জয় আপনারা পশ্চিমবাংলা কেন রামনবমীতে বলো না? মিছিল বার করেন। মুজিবুর অথচ মুজিবুর রহমানের জয় বাংলা কেন পয়লা বৈশাখ বলবে? বন্ধ করে দেন শোভাযাত্রা। তোমরা জয় হিন্দ বলো না আপনাদের কেন? ধিক্কার জানাই। নেতাজি সুভাষ আপনারা বসুর জয় হিন্দ কেন BJP বলো না? বাংলা বিরোধী। নেতাজি BJP সুভাষ বসুর জয় হিন্দ একটা কেন বাংলা বলো না? বিরোধী দল। তোমরা তারা নেতাজি মনীষীদের সুভাষ নাম বসুর ভুল জয় বলে। হিন্দ কেন বলো না? তারা বাংলা বঙ্কিমচন্দ্রকে বিরোধী না, বঙ্কিমদা আপনারা বলে, দেশ রবীন্দ্রনাথকে বিরোধী। তোমরা রবীন্দ্র জয় সান্যাল বলে, পশ্চিমবঙ্গ কেন বলো না? মাতঙ্গিনী লাজরার নাম ভুল বলে এবং কুয়ার সবথেকে ব্যাংক, বড় কথা কুয়ার ব্যাংক বঙ্কিমচন্দ্রের কুয়াকে বলে রচয়িতাকে সাগর, আদিত্য কুয়ার যোগী ব্যাংক ভুলভাল কুয়াতে বলছে। থেকে বলে এর সাগর। থেকে লজ্জার কিছু নেই। সারা ভারতবর্ষে শুনুন, 140 বাংলা কোটি দখল করার আগে বাংলার সম্বন্ধে জানতে হবে, বাংলার মনীষীদের সম্বন্ধে জানতে হবে, বাংলা সম্বন্ধে পড়াশোনা করে আসুন। এখনো অনেক দেরি আছে। বাংলা দখল করতে হবে, আসুন, হবে। অত আমরা সহজ কুয়ার নয়। ব্যাংক আগে নই। বাংলা মোহন সম্বন্ধে বাবু, জেনে আমরা আসুন। কুয়ার দেখুন, ব্যাংক বাংলা নই। দখল ভীষণ ভালো করা আছে। আমরা কুয়ার যদি- ব্যাংক আপনাদেরকে নই। রায় দেবে না। আমরা বাংলা মানে, আমরা বাংলা মানে স্বামী বিবেকানন্দ, আমরা বাংলা মানে, আমাদের বাংলা মানে বাংলা নেতাজি তো সুভাষ, বলাই যাবে আমরা না, বাংলা মানে পশ্চিমবাংলা বলুন। আপনার প্রধানমন্ত্রী তো নাম ভুল বলছে, স্বামী বিবেকানন্দ বলতে পারছে না। হবে, হবে। বলছে কুয়ার ব্যাংক বিবেক কুয়াতে বলছে, থাকো, বেশ। কুয়াতে থাকো, বঙ্কিমদা, কুয়ার ব্যাংক কুয়াতে রবীন্দ্র থাকো। সান্যাল আমরা একটা সম্প্রদায় বাংলায় বলছে। এসে আমরা বাংলা আমাদের ভাষায় সম্মান আমাদের করে না। ভারতবর্ষের সনাতন আর তারা হিন্দুরা বাংলা সম্প্রদায়। দখলের স্বপ্ন আমরা আসবো দেখে। আমরা আসবো এই আরে আলোচনা আপনারা আরো তো ফিরে আসবো। বন্দে প্রত্যেককে মাতরম সঙ্গে রাখছি আমি। আরো একটা বাণিজ্যিক বিরতির সময় আমাদের জলদি ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন সাফ কথা। এবার চলে যাবো আলোচনায়। আমি স্টুডিওতে চলে আসি পার্থদার কাছে। পার্থদা, ইতিমধ্যে শাসক বিরোধী তরজা স্টুডিওতে শুরু। আর যদি দেখি একদিকে মোহন রাও তিনি যেমনটা বললেন যে গোটা বাংলার দিকে, ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিম বাংলার দিকে যদি তাকাই, সেখানে কোথাও কি এই যে বর্ডারের কথা যেমনটা বলছিলাম, নিরাপত্তার কথা, সেখানে কোথাও এই যে নিরাপত্তা হার সেই জায়গাগুলোতে বৃদ্ধি করা হচ্ছে, কারণ সেখানে কোথাও গিয়ে জেহাদি মেন্টালিটি একটা কাজ করে। তিনি যেমনটা বললেন, পাল্টা শ্যামলীদি বলছেন যে বিজেপির বেশ কয়েকটি প্রকল্প রয়েছে, তার নাম জয় শ্রীরাম, নারী বিদ্বেষী, হিন্দু মুসলমান সাম্প্রদায়িক মানে এই যে প্রকল্প। কি মনে হয়, কি বলবেন? প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা স্লোগান থাকে, ঠিক আছে? এখন যদি ভারতীয় জনতা পার্টির কথা বলি, জয় শ্রীরাম বলে, ভগবানের নাম, সেটাতে আপত্তি করার কোনো কারণ আছে বলে আমি ভাবি না, ঠিক আছে? কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত আছে দাদা, দাদা বলেছেন যে তৃণমূল কংগ্রেসরা জয় বাংলা বলে, জয় বাংলার জায়গায় জয় পশ্চিম বাংলাও বলতে পারে। সেটাতে কিন্তু আমিও একমত যে হ্যাঁ, যেহেতু পশ্চিম বাংলাটা কিন্তু ভারতবর্ষেরই একটা অংশ, সেটা কিন্তু ভারতবর্ষের থেকে পৃথক নয়। আর আমাদের যে শ্রী নরেন্দ্র মোদী দেব আছেন, উনি কিন্তু সমগ্র ভারতবাসীদের প্রধানমন্ত্রী। উনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী তেমনটা না। উনি পশ্চিমবঙ্গলে আসতেই পারে, উনি ঘুরতেই পারে, কারণ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অংশ। আর একটা কথা বলি, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রচার করার সমান অধিকার আছে। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, আমি একদম নিউট্রাল হয়ে একটা কথা বলি। একটা নির্বাচন যখন হয়, যখন জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে, সেটা তাদের সাংবিধানিক অধিকার, নিজের ভোটাধিকারটা সাব্যস্ত করা। তার উপরই
প্রত্যেকটা রাজনৈতিক দলেরও একটা অধিকার আছে নির্বাচনের মধ্যে প্রচার করা। আমাদের যে প্রধানমন্ত্রী আছেন শ্রী নরেন্দ্র মোদী দেব, উনি কিন্তু একটা দলের নেতৃত্বেও আছেন। তো নেতৃত্ব হিসেবে উনি আসবেই, উনি প্রচার করবেই। যখন আমাদের টিএমসির মমতা ব্যানার্জি দিদি আমাদের আসামেও এসেছিল প্রচার করার জন্য বিধানসভা ইলেকশনে, তাদের আপত্তি করার কিছু নেই, ওনারা প্রচার করবেই। সর্বক্ষমতা ব্যবহার করে ক্ষমতা দখলের যেটা লড়াই সেটা প্রত্যেকটা দলই করে। সেই জন্য একজন একজনকে দোষারোপ যে করে উনি কেন এসেছেন, উনি কেন যাবেন, যাবেই, সেটা একটা স্বাভাবিক কথা। যে দল হয়েছে, নির্বাচন আসছে, প্রতিযোগিতা হবে, কিন্তু প্রতিযোগিতাটা একটা সম্মানসূচক ভাবে হওয়া উচিত, একটা মানে গণ্ডির মাঝে থেকে হতে উচিত। সংবিধানের যে সমস্ত নিয়ম সবে পালন করা উচিত। আর ইলেকশন কমিশনে যে সমস্ত রুল দিয়েছে সেই সমস্ত রুল কিন্তু এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল মানা উচিত, আর মানতেই হবে, আর প্রত্যেকটা জনতারও মানতে হবে। সেই জিনিসটা আমাদের ভালোর জন্য, আমাদের সুরক্ষার জন্য, আমাদের অধিকারটা, ভোটাধিকারটা যেন আমরা উচিতভাবে সাব্যস্ত করতে পারি তার জন্যই দিয়েছে। সেই জন্য নির্বাচন কমিশনকে সম্মান কিন্তু সবে করা উচিত সেই জিনিসটা। তার উপরে আমাদের প্রধানমন্ত্রী, উনি আমাদের প্রধানমন্ত্রী, উনার ঠিক আছে বিরোধী হয়ে কথা বলতে পারে, কিন্তু উনি যেটা পদবিতে বসে আছে উনি তো আমাদের সবেরই প্রধানমন্ত্রী, সেজন্য সম্মানসূচকভাবে ব্যবহার করতে পরিযায়ী শ্রমিক। সিমিলারলি যদি টিএমসির কথা বলি, মমতা ব্যানার্জি দিদি উনি একজন মহিলা, একটা রাজ্যের প্রধানমন্ত্রী, উনাকেও সম্মান দিতে হবে। আমি বলি সবে নিজের নিজের যেটা মর্যাদা আছে মর্যাদা রক্ষা করে যেভাবে চলবে সেটাই আমাদের সবের জন্য মঙ্গল। আর একটা কথা, এটা ভারতবর্ষ একটা স্বাধীন দেশ, এখানে যেটা যেটা হবে সেটা জনসাধারণের মতেই হবে, সেটা কিন্তু মানতেই হবে সবাইকে। যে নিজের নিজের মতে যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আমরা করি, নোটা ব্যাখ্যা করি, কিন্তু ব্যাখ্যাটার মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য থাকতে হবে। একটা জনসাধারণ ভোট দিয়েছে, জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, আর ভোটের মধ্যে যে সর্বাধিক ভোট পাবে সে সরকার গঠন করবে। একদম ক্লিন এন্ড ক্লিয়ার কথা। নির্বাচন কমিশন যথেষ্ট ভালো কাজ করেছে এই বছর, জায়গায় জায়গায় দেখতে পাওয়া গেছে যে সুন্দর কাজ হয়েছে। আর একটা কথা বলি, আসামের কথা। আসামের মধ্যে যে নির্বাচন হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে, এখানে কোনো ধরনের সেই ধরনের হিংসাও হয়নি, কোনো কিছু হয়নি। স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে এসেছিল, যার যাকে ভাল লাগে তাকে ভোট দিয়েছে। আর আগন্তুক দিনে একটা সুন্দর স্বতঃস্ফূর্ত সরকার গঠন হবে। আর বর্তমানে যেটা সরকার চলছে আসামে, সেটা কিন্তু খুব সুন্দর সরকার চলছে, ডেভেলপমেন্টের বিভিন্ন কাজ হয়েছে। একদম একদম। আমি ডক্টর সৈকত মণ্ডলের কাছে আসি এবার একটু। আসামের নির্বাচনটা হয় একটা উৎসব, গণতান্ত্রিক উৎসব, যেরকম দুর্গোৎসব হয়, বিহু উৎসব হয়, ওরকম নির্বাচনের উৎসব। আসাম থেকে শিকার বহুত কিছু আছে। বেশ বেশ, আমি ডক্টর সৈকত মণ্ডলের কাছে যাবো। স্যার, আপনি কি মনে করেন, যেখানে শ্যামলী দি তিনি যেমনটা বললেন যে বিজেপি নেতারা রীতিমতো বাংলায় পরিযায়ী শ্রমিকের মতো আসছেন যাচ্ছেন, বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে হয় আপনার? না দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী অবশ্যই একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। সেই রাজনৈতিক দল যদি কোনো রাজ্যে ভোটে লড়ে তাহলে তারা সেখানে যাবেন, এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই বা এখানে কোনো আপত্তির জায়গা নেই। কিন্তু আপত্তির জায়গা নয়, তবে ভাবনার বিষয় সেটা হচ্ছে যে গত 15 দিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে ঘরভাড়া নিয়ে বসে আছেন, গত 10 দিন ধরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে বসে আছেন, সারা ভারতবর্ষের 15টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গে বসে আছেন, প্রায় 1000 বিভিন্ন রাজ্যের কর্মকর্তারা পশ্চিমবঙ্গে বসে আছেন। এটা ভাববার বিষয়। এবং এখানে আরেকটি প্রশ্নও উঠে যায়, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির যে রাজ্য নেতৃত্ব তার উপরে কি ভরসা নেই, যার জন্যে তাদের হাতে সরকার তুলে দেওয়ার জন্যে বাইরে থেকে এই পরিমাণ বিভিন্ন রাজ্যের নেতা নেত্রীদেরকে এখানে এনে সভা করাতে হচ্ছে? যদি এটাই হয় যে আমাদের রাজ্যে বিজেপির যারা আছেন, বিজেপির যারা নেতৃত্বে আছেন, সে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, আমাদের মাননীয় সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, তো তারা কি যথেষ্ট নয়? আমি এই প্রশ্নটা আমি মোহন বাবুকেই করছি। মোহন বাবু, আপনি কি মনে করেন যে রাজ্য নেতৃত্বের উপর আস্থা নেই বলে কি হেভিওয়েট নেতা মন্ত্রীরা 10 থেকে 15 দিন বা তার থেকেও বেশি রয়েছেন বাংলায়? যে কোনো স্তরে নির্বাচন হোক না কেন, পুরো জোর লাগিয়ে পুরো নেতৃত্ব সেখানে মাঠে নামে।
এখানে কোনো বিজেপিতে কোনো নেতা নেই, সবাই কার্যকর্তা। কার্যকর্তা, এবং কার্যকর্তা একের পর একের কার্যকর্তাকে সহযোগিতা করে, সহযোগ করে তাকে উপরে তুলে দেওয়ার চেষ্টা করে। এখানে সারা ভারতবর্ষের নেতৃত্ব আসছে, কেন কি বিজেপি একটা ন্যাশনালিস্ট সারা সর্বভারতীয় দল, এবং যার মেম্বার প্রায় 12 কোটি অ্যাক্টিভ মেম্বার। তো সেই দলের লোক এখানে আসবে না? একটা বিয়ে বাড়ি হলেই আমরা সবাইকে ডাকি, সবাই আসে অংশগ্রহণ করার জন্য, আশীর্বাদ দেওয়ার জন্য। তো এই নির্বাচনও একটা বিয়ে বাড়ি, এখানে সবাই আসছে। এখানকারই কোনো মেয়ে, এখানকারই কোনো ছেলে, এখানকারই ভূমিপুত্র বা পুত্রী যদি কেউ হয়, এখানকারই কোনো ব্যক্তি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হবে 4 তারিখের নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার পরে। বেশ, শ্যামলী দি, দ্বিতীয় কথা, আজকে যে দলগুলো শুধুমাত্র পশ্চিম বাংলায় উপস্থিত আছে, তারা বলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আরে ভাই, সর্বভারতীয় হওয়ার জন্য আপনাকে তো সারা ভারতবর্ষে উপস্থিতি থাকতে হবে, তবে না আপনি বলবেন সর্বভারতীয়। অ্যান্ড প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, তারা জানে পশ্চিমবাংলার অবস্থা কি আছে, এখানে কিভাবে ভোট লুট হয়, কিভাবে ইভিএম লুট হয়, কিভাবে স্ট্রং রুম থেকে ইভিএম গুলো পাল্টি হয়ে যায়, কাউন্টিং এ গিয়ে লুট হয়, ধমক চমক দেখিয়ে ওখানকার যে প্রার্থী এবং তার এজেন্টস সবাইকে তাড়িয়ে দেওয়া হয় মেরে দূরে। তো সেই ব্যবস্থা, এটা তো একসময় বিহারে হতো। তো বিহারে যখন ব্যবস্থাটা পাল্টেছে, তো তখন তো কেন্দ্রে কংগ্রেস ছিল। তো সেই জিনিসটাকে আজকে কেন্দ্রে বিজেপি আছে তাই বলা হচ্ছে। আর দ্বিতীয় কথা, আমাদের স্লোগান শুধু জয় শ্রীরাম নয় বিজেপির। আজকে ভারতবর্ষে যত বড় বড় প্রকল্প শুধুমাত্র বিজেপির এই 12 বছরের মধ্যে নেমেছে। আজকে আপনি ট্রেলার টাওয়াং যাওয়ার যে টানেল, যে 2-ওয়ে টানেল কার আমলে তৈরি হয়েছে? আমি ওখানে চাকরি করে এসেছি। একটা সিঙ্গেল রাস্তা ছিল, একটা গাড়ি বেরোলে আরেকটা গাড়ি যেত না। আজকে 2-ওয়ে হাইওয়ে হয়ে গেছে ওখানে, তাওয়াং পর্যন্ত, তার আগে উপর পর্যন্ত। একদম। আজকে আসাম যাওয়ার জন্য ইলেকট্রিফাই হয়ে গেছে পুরো রাস্তা। আগে তেজপুর, রাঙ্গিয়া, মিসামারি এইগুলোই ছিল। মানে আমরা রাঙ্গিয়াতে নামতাম, তারপরে আর ওখান থেকে সব মিটার গেজ গাড়িগুলো ছিল। তো সেই ব্যবস্থাটা আজকে পাল্টেছে। আসাম উন্নত হচ্ছে, আজকে নর্থ ইস্ট উন্নত হচ্ছে। আজকে গুয়াহাটির যে ব্রিজ হয়েছে, সেই ব্রিজগুলো তো অটল বিহারী বাজপেয়ী স্বপ্ন দেখেছিলেন, বগিবিল ব্রিজ। মোহনবাবু একটু কে থামাচ্ছি, পূর্ণ করেছে? আমি একটু থামাই আপনাকে শ্যামলীদি। মোহনবাবু যেমনটা বললেন যে সারা ভারতে কি তাহলে টিএমসি বা তৃণমূল সরকারের উপস্থিতি নেই? তারা সর্বভারতীয় দল হলেও বিভিন্ন প্রান্তে তো তাদেরকে দেখা পাওয়া যায় না। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? কংগ্রেসকে বিভিন্ন প্রান্তে দেখা পাওয়া যায় না, এই কথাটা উনি বলছেন। হ্যাঁ বলুন। এটা বলছেন, আমি শুনলাম। তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে বিজেপি যে নারী বিদ্বেষী, তা কিন্তু এক্ষুনি আমি প্রমাণ পেলাম। দেখুন, আজকে আমরা এই যে সংবাদ মাধ্যমে বসেছি, প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল, তারা তাদের বিভিন্ন মত প্রকাশ করবে, তারা তাদের নির্দিষ্ট দলের ভালো মন্দ খারাপ সবটাই বলবে, এটা গণতান্ত্রিক অধিকার। আমার এক বিজেপি দাদা বললেন, আমি যেটা শুনলাম, যে উনি তো নারী, ওনাকে বেশি কিছু বলা যাচ্ছে না। আমি আপনাকে বলছি, এই ক্যামেরার মাধ্যমে, অন ক্যামেরায় আপনি বলতে পারেন, আমি তো যা বলছি অন ক্যামেরা স্পষ্ট বলছি। কোথাও যদি মনে হয় আমি বলতে দিন, এতদিন আমি বলছিলাম আমি কথা বলি, আমি কথা বলছি, এতক্ষণ আপনি কথা বলেছেন আমি বলিনি, আমি কথা বলছি, আপনার কথাতে আমি বলিনি। একটু শুনুন, একটু শুনুন। আমি বললাম আগে সর্বভারতীয় প্রমাণটা দিন না, আগে সর্বভারতীয় প্রমাণটা দিন, আমাকে উত্তর দিতে দিন, সর্বভারতীয় প্রমাণ দিন, উত্তর দিতে দিন। আমি বললাম, এই যে সংবাদ মাধ্যমে বসেছি, এখানে আপনারা আলোচনা করছেন,
ও পিছন দিকে ক্যামেরার যে আমি একজন মহিলা, আপনাকে বেশি কিছু বলা যাচ্ছে না, এটাই প্রমাণ করে এটাতে যে আপনারা প্রমাণ হয় নারী আপনাকে বিদ্বেষী। আমরা সম্মান করি, এবার আসি এতে প্রমাণ সর্বভারতীয় হয় তৃণমূল আপনি কংগ্রেসের মহিলা কথা। যে একজন, আপনি মহিলাকে আমরা মমতাদি, মাতৃ হিসেবে শুনুন, দেখি। শুনুন আজকে দিদি, প্রধানমন্ত্রী শুনুন দিদি, নরেন্দ্র মোদী, শুনুন দিদি, অমিত শুনুন, শাহ, আপনি একজন আপনার মাতৃজাতি, যে আপনি খুশি মাতৃজাতির বাংলায় আসতে প্রতীক, পারে। আপনাকে কিন্তু এর জন্য আমরা বিহার, মাতৃজাতির প্রতীক, উড়িষ্যা, আমরা যা বলছি গুজরাট, শুনুন, এবার এইসব শুনুন, জায়গাতে আপনি মাতৃজাতির ভোটের প্রতীক পরেও হিসাবে আপনাকে সম্মান মহিলাদের করেছি, দেয়া কথা আপনাকে আপনারা সম্মান রাখতে করা এটা পারেননি। প্রমাণ, এটা মানুষকে দেওয়া প্রমাণ। প্রতিশ্রুতি আপনি আপনারা রাখতে ক্যামেরার পারেননি। বাইরে যদি আপনি বিহারে শুনে থাকেন, মহিলাদের ক্যামেরার দিয়েছে বাইরে 10,000, আপনি শুনে থাকেন, ভোটের পরে বুলডোজার। সেটাতে আমার মনোভাব কিন্তু প্রকাশ হয়, বাংলায় সেটাতে প্রকাশ হয় যে আমরা মুখ্যমন্ত্রী মহিলা মমতা বিরোধী নই, বন্দ্যোপাধ্যায় আমরা 34 মাতৃজাতিকে বছরে সম্মান করতে জানি। বাম শাসনের ক্ষমতার অপব্যবহারের পর তিনি যখন মুখ্যমন্ত্রী হয়ে আসেন, আপনারা খবর নিয়ে দেখবেন, আপনারা হয়তো জানেন না, কলকাতাতে লোকে 10টায় অফিস বেরোতে হলে সকাল 7টায় বেরোতো, কিন্তু এখন লোক 10:15-তে অফিস করতে গেলে সকাল 8:30-তে বেরোলেও হয়। কারণ মা উড়ালপুল, কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস, এরকম বিভিন্ন অনেক আছে যেগুলো মমতা ব্যানার্জি তার এই 12 বছরে, তার যে 15 বছরে তার প্রকল্পের মাধ্যমে তিনি বাংলাকে সাজিয়ে তুলেছেন। বেশ। এবং বেশ। আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এসে বাংলাকে আরে ভাই, বাংলার এত প্রশংসা উন্নতি করেছেন। হলে আমি আপনার আপনাদের বাড়িতে প্রধানমন্ত্রী বলেছি নয়। যে এক মিনিট বাংলায় আমাকে বলতে দিন। বলতে দিন না, প্রধানমন্ত্রী নয়। বলতে ষাট দিন না, থেকে কিছুই তো 70 করতে লক্ষ পারেননি। পরিযায়ী শুনতে শ্রমিক পাচ্ছেন চলে না এলো। নাকি 60 উন্নয়ন থেকে দেখতে 70 পাচ্ছেন লক্ষ, না? 80 লক্ষ শুনুন, পরিযায়ী শ্রমিক। বাংলার মানুষ উন্নয়ন ওনাকে দেখতে ভোট পাচ্ছে। দিয়েছে। আপনারা আপনি ভুলে বাংলার যাবেন না। প্রতি এত আমরা লোক, সবাইকে একটু থামাতে ওই হবে। একটি নারী আমাদের একটা বাণিজ্য হাওয়ায় বিরতি চটি, নিতেই হবে। আপনাদেরকে এখানে জব্দ পুরুষ করে হলে শ্যামলীদি, আমি আমি শ্যামলীদি, একটা আপনাকে বাণিজ্যিক লঙ্গি বিরতি বাহিনী নিতে হবে। বলতাম, একজন পঙ্কজ দা, পুরুষ যদি থাকতো না আমি সবাইকে তাহলে রাখছি, লঙ্গি বাহিনী সবাইকে সঙ্গে বলতাম। রাখছি। একটা ছোট্ট বাণিজ্যিক বিরতির সময় আমি আবারও ফিরে আসছি, চটজলদি সঙ্গে থাকুন। আমরা ফিরলাম বিরতির পর, দেখছেন সাফ কথা, আবারও চলে যাব আলোচনা, একেবারে সময় নষ্ট করব না, প্রত্যেকেই যেহেতু রয়েছেন। আমি মোহন রাওয়ের কাছে আসবো এই বিষয়ে, যদি মোহন রাও না, এই প্রশ্নটা আমার সবার কাছেই থাকছে, যেহেতু আমরা দেখেছি প্রি পোল এবং পোস্ট পোল বা ডিউরিং দ্য পোল যে সমস্ত ভায়োলেন্স হয়, আমরা যদি তাকাই 2021 সালে বা তার আগে 2016 সালে বিধানসভার ভোট হোক, লোকসভার ভোট হোক, বাংলায় আমরা এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা বারবার দেখি, কখনো বোমাবাজি, কখনো খুন, কখনো কোথাও লাশ পড়ে যাচ্ছে, এবং যে গোষ্ঠীদ্বন্দ্ব তা কিন্তু আমরা চোখে আমাদের পড়ে। তো প্রথম দফা শান্তিপূর্ণভাবে মোটামুটি হলেও এখন কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় দফার আগে আবার উত্তপ্ত বেশ কিছু জায়গা। তাহলে কি মনে হয় যে বাংলার পুলিশ বা কেন্দ্র বাহিনী তারা কতটা সক্রিয়, তারা নিজেদের কাজ করছে কি? কারণ আমরা যদি মনে করিয়ে দিই যারা রয়েছেন, আমরা যদি প্রথম দফার ভোটের দিকে তাকাই, তাহলে দক্ষিণ দিনাজপুরে যে ঘটনাটা ঘটে, যেখানে বিজেপির প্রার্থী তিনি একেবারে সেখানে ভোট কারচুপি হচ্ছিল বলে একেবারে দৌড়ে যান, তার পেছনে পেছনে বাংলার পুলিশ ছিল, কিন্তু সেই জায়গায় আমরা একটা ছবি দেখেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু একেবারে নিষ্ক্রিয় ভূমিকায় ছিলেন। কিন্তু অনেক জায়গায় আবার দেখা গিয়েছে যে বাংলার পুলিশ দেখেও না দেখার ভান, কিন্তু সেই জায়গায় কেন্দ্র বাহিনী একেবারে সক্রিয়ভাবে, যেখানে মুর্শিদাবাদের ছবিটা আমরা দেখেছি, তারা গোটা পরিস্থিতিটা কিন্তু খুব ভালোভাবে সামাল দিয়েছে, যেখানে ইট পাটকেল ছোড়া হয়েছিল, প্রত্যেকের হাতে বাঁশ লাঠি ছিল, গাড়ি ভাঙচুর করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর হাতে গান নিয়ে গোটা বিষয়টাকে কিন্তু সামাল দেয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কখনো কি তাদের মধ্যে নিষ্ক্রিয়তার একটা ছবি কোথাও গিয়ে ফুটে উঠে, বা এবার কি ছবি? আমি প্রত্যেকের কাছে আসবো এই ব্যাপারে, মোহন রার কাছে প্রথমে যাব। দেখুন, প্রথমে সেন্ট্রাল ফোর্সকে কন্ট্রোল করে লোকাল পুলিশ, কিন্তু তার উপরে যা আমলাগুলো থাকে সেটা পূর্ণভাবে অ্যাক্টিভ আছে, এবং যেখানেই এরকম কোনো অশান্তি বা সমস্যা দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে ইনফরমেশন পেয়ে নিমিষের মধ্যে সেখানে সিএপিএফ পৌঁছে যাচ্ছে। যেমন আজকে একটা ঘটনা, অভয়ার মায়ের প্রচারে আমি আজকে পানিহাটিতে ছিলাম, তো সেখানে এই হারমাদ বাহিনী সিপিএম তারা ওনার কাছে মানে টোটো প্রচার করছে, সেখানে ওনার বক্তব্য চলছে, তো সেই জায়গায় এসে ওনারা বলছে যে মিথ্যে মাসি বলছে সিপিএম। আপনি ভাবতে পারেন, যেখানে একজন মহিলা, একজন মা তার মেয়েকে হারিয়েছে, আজকে যারা তৃণমূল কংগ্রেসের বক্তা বসে আছেন এখানে, ওনার কাছে আমার প্রশ্ন, আপনি বলছেন নারী বিদ্বেষী, তাহলে কি হলো অভয়ার সাথে? 9 আগস্ট সেই রাত্রিবেলা টুটিরত একটা মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে যেভাবে হত্যা, এবং তার মৃতদেহকে যেভাবে
তড়িঘড়িতে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো, মা বাবাকে দেখতে পর্যন্ত দেওয়া হলো না, তারা বলছে এখানে মঞ্চে বেছে নারী বিদ্বেষী। আপনাদের বলবেন? লজ্জা করা শ্যামলী উচিত দি? যারা মহিলা হয়ে এই কথাটা বলছেন। শ্যামলীদি, আজকে কেন্দ্রীয় বাহিনী পূর্ণভাবে অ্যাক্টিভ আছে। তৃতীয় দফায়ও নির্বাচনে করছেন না। যারা গন্ডগোল পাকাবে তাদের অবস্থা বলুন, যেহেতু কিন্তু আমরা অনুষ্ঠানে চূড়ান্ত বলছি, পর্যায়ে আমরা নিয়ে যাওয়া আস্তে যাবে। আস্তে শেষ করতে হবে, বলুন। আজকে আজকে অভয়ার মৃত্যুটা খুব দুঃখজনক ঘটনা। আমি একটা মহিলা হয়ে কিছুটাই তাহলে সমর্থন দিদি করি না। আপনাদের আগামী ওখানে দিনে- বিচার প্রার্থী কোথায়? দাঁড় বিচার করানো উচিত কোথায়? ছিল না। আমায় বলতে দিন, তাহলে এত বছর অভয়ার পর মাকে বিচারটা কোথায়? বলতে দিন, নির্বিরোধ বলতে দিন। অ্যাসেম্বলিতে পাঠানো আপনি উচিত নিশ্চয়ই ছিল। বলবেন। আরজিকরের ঘটনাটা খুব নিন্দনীয়। আপনারা নিন্দনীয় না, একটু ক্ষমা দেখুন। চান, বিচার হয় না অভয়ের মা এখনো। কাছে আমি সমবেথী, কিন্তু বিচার কিন্তু কলকাতা পুলিশ করেছিল, সেটা ভরসা করতে পারেনি। হতেই পারে সিবিআই তদন্ত মিথ্যে। হয়েছে, একটা সেখানে ছেলেকে সুপ্রিম কোর্ট রায় বলির দিয়েছে পাঠা করা যে না, হলো। একটি মাত্র একটু দাঁড়ান, এক মিনিট, মিথ্যে কি সত্য পড়ে শুনুন। আমি একটা কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের হয়ে বসে কথা বলছি, কিন্তু এটা তো ঠিক। আজকে যে অভয়ার মা বলছে সিপিএম কিছু করেনি, আমরা নিজেরাই দেখেছি ওই মীনাক্ষী গাড়িটাকে আটকে ছিল। তাহলে কি বলতে চাইছেন? আমি মনে করি অভয়ার মার প্রতি আমি সমবেথী জানাচ্ছি, কিন্তু অভয়ার মা যদি আজকে একটা নির্দল দলে দাঁড়াতো, আমি মহিলার সমর্থক জানাতাম। কিন্তু অভয়ার মা যে দলে তিনি প্রার্থী হয়েছেন, সেই দলের ধর্ষক বেশি। আমি একটু এই বিষয়ে সেই দলের আসবো। মহিলাদের ডক্টর সৈকত মণ্ডল, ধর্ষণ আপনি কি করা মনে হয়। করেন? সেই দলে ধর্ষককারীকে জামিন দিয়ে আনা হয়, ও, গলায় তার মালা মানে- পরানো হয়। তার এর থেকে মানে লজ্জার আপনারা কিছু নেই। একটা দলকে এর থেকে বিরোধ করতে ভয়ঙ্কর করতে লজ্জার কিচ্ছু নেই। একটার তোমরা মৃত্যু না আজকে হত্যা। একজন মহিলা দল ছাড়া সাংসদ কিছুই ছিল না। মিতালি বাগকে যেভাবে আক্রমণ করেছে, বিজেপিকে ধিক্কার জানায়। জানাবে তো, কারণ তোমরা তৃণমূল, তোমরা জানাবে, তোমরা তৃণমূল, এর জন্যই তোমরা তৃণমূল, এর জন্যই তোমরা তৃণমূল আহমেদ বাহিনী, বেশ, বেশ, আমরা এর তো এই জন্যই বিষয়ে তৃণমূলের আসলে- আমি লঙ্গি একটু বাহিনী। থামবো। ডক্টর সৈকত মণ্ডল, কি মনে করেন আপনি এই বিষয়টা, গোটা বিষয়টাকে আপনি কিরকম দেখছেন? নিয়ে কখনো ভাবেনি। বলুন। যিনি ভেবেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই বাংলার জানি, নারী ওই হারমাদ ডক্টর বাহিনী, সৈকত মণ্ডল, লুঙ্গি বাহিনী, এই কাক ওই দিয়ে বাংলাদেশ, কামদুনি রোহিঙ্গা, হয়েছে। বাংলাদেশি, শেখ বাংলাদেশি শাহজাহান রোহিঙ্গা। রাত প্রত্যেকে 12টার থামাই, পরে প্রত্যেকে থামাই। মহিলাদেরকে সৈকত স্যার দেখে শোনা পিঠে যাচ্ছে? বানাতো। সৈকত স্যার শুনতে আপনারা পাচ্ছেন? নিজেদেরকে দেখুন। না, আমি শুনতে পাচ্ছি, কিন্তু এটা কিভাবে বলা সম্ভব? আরে সবাই যদি পশ্চিমবাংলায় একজন বলছেন, রাত্রি 2টোতে আমরা শ্যামলী মহিলাদের দিদি বলছেন, নিশ্চিন্ত বেশ, পাবো। বেশ, আর বলুন, দুজন বলুন, আমি স্পিকার আছেন, প্রত্যেককে তারা থামাচ্ছি। ঝাঁপিয়ে পড়েছে বাঘের বলুন, মতো তার উপরে, বলুন, তাকে বলুন। বলতে দিন না। বলুন, আপনি বলুন। সে যদি আমি যদি ভুল বলি, আপনারা কি বিচার করবেন? পাবলিক শুনছে, পাবলিক বিচার করবে। আপনারা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ছেন একজন বলছেন বলে, তা আপনাদের বলার সময় তো আমরা কেউ কিছু বলছি না। বলুন। পানিহাটিতে দাঁড়িয়েছে রত্না দেবনাথ, অভয়ার মা দাঁড়ায়নি। পশ্চিমবঙ্গ পুলিশ যথেষ্ট দক্ষতার সাথে এই অভয়ার কেস সামলেছিল, কিন্তু সেই সময় গোটা পশ্চিমবঙ্গবাসী অভরসা এনেছিল যে না, এ মনে হয় সঠিক বিচার করেনি। তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 6 দিনের মাথায় সিবিআই তদন্ত দিয়েছিলেন। কোনো আন্দোলনের পরিপ্রেক্ষিতে সিবিআই হয়নি, কোনো হাইকোর্ট সিবিআই দেয়নি, সুপ্রিম কোর্টও সিবিআই দেয়নি। বিভিন্ন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সিবিআই দেয়, হাইকোর্ট সিবিআই দেয়, যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই সিবিআই দিয়েছিলেন। কার্যকলাপের উপর যে বহু জায়গায় দেখা আলটিমেটলি গিয়েছিল সিবিআই, যে জিনিসটা কিন্তু পশ্চিমবঙ্গ ডাইভার্ট পুলিশ হয়ে তথা অন্য জায়গায় কলকাতা চলে পুলিশ গেছে। তো কথা বলতে তদন্তের এখন যে হবে পর্যায়ে এসে সেনাবাহিনী পৌঁছেছিল, আর পুলিশ সেটাতেই সিলমোহর তারা নিজের দিয়েছেন। কাজ করে, কিন্তু দেখতে তাহলে পাওয়া যদি যায় যখন একটা ব্যর্থতা থেকে নির্বাচন থাকে, হয় তখন কিন্তু বহু CBI তাকে সামলাতে হয়। যদি ভোট ব্যর্থতা কেন্দ্র থেকে থেকে থাকে, শুরু করে কলকাতা 100 মিটার পুলিশের তাহলে দূরত্বের ব্যর্থতা মাঝখানে CBI কি কি চলছে একটু সেদিকে থামাই। কেন্দ্রীয় সরকারের নজর দ্বারা রাখতে হয়। একটু পরিচালিত সেই একটি মুহূর্তে সংস্থা। বলুন। এখানে সেই মুহূর্তে যেই রত্না জায়গায় দেবনাথ যিনি বিক্ষিপ্ত একটা দাঁড়িয়েছেন, ঘটনা ধরো সৈকত স্যার, ঘটেনি, আমি সেই থামাচ্ছি কারণ সময় আমার সেই প্রশ্নটা জায়গায় ছিল বাংলার পুলিশ এবং উপস্থিত। কেন্দ্রীয় বাহিনীর হ্যাঁ। যে তৎপরতা তা নিয়ে। বলুন। তো কেন্দ্রীয় বাহিনী আর পুলিশ বাহিনী যথাযথভাবে চেষ্টা করে একটা নির্বাচনের সময় যেন তারা সুরক্ষিতভাবে সবাইকে রাখতে পারে আর নির্বাচনটা যেন সুরক্ষিতভাবে পরিচালনা হয়। কেন্দ্রীয় বাহিনী আর পুলিশ বাহিনী মিলে একটা ভোট কেন্দ্র যখন থাকে, সেই ভোট আমরা কেন্দ্র চাই আর তার থেকে বাংলার 100 মিটার ভোট দূরত্বের মধ্যে নিশ্চিন্ত কি হোক, ধরনের সুরক্ষিত ঘটনা হোক, ঘটে সেটা তারা শান্তিপূর্ণ হোক। সেটা তারা কিন্তু নিরীক্ষণে রাখে। আপনারা দেখবেন তারপর যে যখন একটা যেখানে ছয় বিক্ষিপ্ত বন্ধ ঘটনা করার ঘটে, জন্য যখন BJP কেন্দ্রীয় বাহিনী নেতৃত্বরা থাকে, এত রেগে কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে, নিয়ন্ত্রণ করে, তারা বিভিন্ন যখন পুলিশ কর্মীদের বাহিনী নামে থাকে, পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করে। করছে।
এটা এটা উপস্থিতির কাম্য উপর নয়। কথা। কেন্দ্রীয় আসলে বাহিনী আর রাজনৈতিক পুলিশ লড়াই বাহিনী ও গণতন্ত্রের আমাদের মাধ্যমে দেশের মানুষের ব্যবস্থার আগে একটা অংশ, যে তারা আমাদেরকে বাংলায় সুরক্ষা কাকে দেওয়ার চায়? জন্য, বেশ, আমার দেশকে পশ্চিমবঙ্গ সুরক্ষা দেওয়ার জন্য। দেশকে তাতে প্রশ্নবোধক কোনো আলোচনার কিছু একেবারে আসে না। শেষ তাদের পর্যায়ে। খেলার পুতুল করে দিয়েছে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমি থামাবো, প্রাণতোষ দা কিছু বলবেন। সিআরপিএফ থেকে শুরু বলুন। করে নমস্কার, একটা কথা বলবো, সমস্ত পশ্চিমবঙ্গ তারা সমস্ত পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দু প্রত্যেকটা বাঙালিদেরকে থানায় আমি অনুরোধ করবো, সুপারভাইজারে আছে। আসামের মানে একজন তারাই বাঙালি হিন্দু ঠিক হিসাবে, করছে, তারাই সব সনাতনী নির্ণয় হিন্দু করছে। হিসাবে সমস্ত পশ্চিমবঙ্গের এই জি বাংলার সরি নিউজ লাইভ নিউজ লাইভ বাংলার মাধ্যমে আমি সমস্ত পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুদেরকে অনুরোধ করব, আপনারা পশ্চিমবঙ্গের যে সনাতনী হিন্দুর বাংলার যে সম্মান আর অস্তিত্ব রক্ষার এই সংগ্রামে আপনারা আগামী 29 তারিখে সবাই মিলে ভোট দেন। আর ভারতবর্ষের থেকে এই যে বাংলাদেশপন্থী জেহাদিপন্থী এই যে লুঙ্গি বাহিনীকে বিদায় করুন। এইবারে নির্বাচন, এইবারে নির্বাচন লুঙ্গি বাহিনীর বিসর্জন, এইবারে নির্বাচন লুঙ্গি বাহিনীর বিসর্জন। আপনাদের মতো বেশ। সনাতনী হিন্দু হিন্দুকে ধন্যবাদ। আমরা চাই না। বেশ বেশ, আমি আমরা প্রত্যেককে বাংলায় সুরক্ষিত নিরাপদ। আমাদের এইটাই আমাদের আজকের অনুষ্ঠান এই বিষয়ই ছিল যে দ্বিতীয় দফায় বাংলার পুলিশ, কেন্দ্র বাহিনী এবং ইলেকশন কমিশন কতটা সুষ্ঠুভাবে নির্বাচনটা পরিচালনা করতে পারে। যেহেতু মাত্র হাতে 48 ঘন্টা রয়েছে, এখন সাইলেন্স পিরিয়ড, প্রত্যেকটা ঘটনার দিকেও আমরা নজর রাখবো। পরবর্তীতে আমরা আলোচনা আবার বসবো যে দ্বিতীয় দফার ভোট কিরকম হলো। আপাতত আজকের মতো শেষ করছি সাফ কথা। প্রত্যেককে ধন্যবাদ জানাবো, রাজনৈতিক বিশেষজ্ঞ প্রাণতোষ রায়, পার্থ মেশ এবং ডক্টর সৈকত মণ্ডল, আপনাকেও ধন্যবাদ। তৃণমূল নেত্রী শ্যামলী সরকারকে ধন্যবাদ। প্রাক্তন সেনাকর্তা তথা তৎকালীন বিজেপি নেতা মোহন রায়, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সাফ কথায় আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো এখানে শেষ করছি এই অনুষ্ঠান। এরপর রয়েছে খবর, নজর রাখবেন।